হ্যালো মিষ্টি বন্ধুরা। তো আজকে আমরা কথা বলবো কিষ্কিন্দা কান্ডাম মুভিটাকে নিয়ে। সিনেমাটা কয়েক মাস আগে বেরিয়েছিল এবং পার্সোনালি আমারও দেখবো দেখবো করে দেখা হচ্ছিল না এবার, কারণ আমার ডিজনি প্লাস হটস্টারের সাবস্ক্রিপশন ছিল না। কিন্তু চুম্বকই সব থেকে বড় তন্ত্র, সব থেকে বড় জাদু, এবং আমি সিনেমাটা দেখে ফেলেছি। তো সিনেমাটা কেমন হলো? তো সিনেমাটা কিন্তু দারুণ একটা সিনেমা হয়েছে। আমি ছোট করে সিনেমাটা রিভিউ করব, বাট আমি মূলত সিনেমাটার এক্সপ্লেনেশনেই ফোকাসটা বেশি করব, তো স্পয়লার্স থাকতে চলেছে। ছোট করে আমি যদি রিভিউটা করি, এটা কিন্তু একটা দারুণ সিনেমা হয়েছে। বিশেষ করে আপনারা যাদের মিস্ট্রি থ্রিলার উইথ আ মেমোরি এজ সিনেমা দেখতে ভালো লাগে, মেমোরি লস, ডিমেনশিয়া, এই জোনের মিস্ট্রি ফিল্ম দেখতে ভালো লাগে, যেরকম ধরুন শাটার আইল্যান্ড বা মেমেন্টো, আপনাদের জন্য কিন্তু এই সিনেমাটা বিগ টাইম ওয়ার্ক করতে চলেছে। দারুণ একটা সিনেমা হয়েছে। সিনেমাটার পারফরমেন্স প্রত্যেকের খুব ভালো। সেটা বিজয় রাঘবন হোক, যিনি মানে বাবার রোলটা করেছেন, দারুণ পারফরমেন্স। অপার্ণা বালামুরালি হোক, আসিফ আলী হোক, প্রত্যেকের পারফরমেন্স কিন্তু খুব ভালো। এবং সিনেমাটা না মানে খুব সুন্দর স্লো বার্নিং ওয়েতে চলতে থাকে এবং একটা আনরিলায়েবল ন্যারেটর দিয়ে গল্পটাকে ফ্রেম করা হয়েছে। তো যখনই মানে নতুন রিভিলেশনস গুলো হচ্ছে, গল্পটা কিন্তু নিজের ফোকাসটা শিফট করতে করতে যাচ্ছে। মানে আপনার পার্সপেক্টিভটা কিন্তু মানে গল্পটা ইনিশিয়ালি যেভাবে শুরু হচ্ছে খুব সুন্দর, কিন্তু এই গ্র্যাজুয়াল রিভিলেশন অফ ডিটেলস এটা কিন্তু দারুণভাবে করতে থাকে। এবং ফাইনাল যে টুইস্টটা আছে সেটাও দুর্দান্ত, এবং সেটা হয়তো কোথাও গিয়ে দৃশ্যমের কথা মনে করাবে। এবং আরো একটা জিনিস যেটা এই সিনেমার ক্ষেত্রে বলতেই হয়, সেটা হচ্ছে এই সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক। দেখুন, এই সিনেমাটা কিন্তু খুব একটা ডায়লগ হেভি সিনেমা নয়, অ্যান্ড দেয়ার আর স্ট্রেচেস, লং স্ট্রেচেস অফ দিস মুভি যেখানে কিন্তু ডায়লগ খুবই মিনিমাল বা ডায়লগ নেই। ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ কিন্তু এখানে দুর্দান্ত হয়েছে। তো ওভারঅল ইটস এ গ্রেট গ্রেট ফিল্ম। প্রত্যেককে বলবো যারা মিস্ট্রি থ্রিলার দেখতে ভালোবাসেন, বিশেষ করে যারা একটু সেরিব্রাল ফিল্ম দেখতে ভালোবাসেন, একটু সেরিব্রাল থ্রিলার যেখানে মাথা খাটানোর জায়গা আছে, তো তাদের প্রত্যেককে আমি রেকমেন্ড করবো এই সিনেমাটা। তো এই গেল রিভিউ। এবার আমি এক্সপ্লেনেশনে ঢুকবো এবং এই পার্টটা থেকে কিন্তু স্পয়লার থাকবে, ঠিক আছে? তো দেখুন, কোনো মিস্ট্রিজ ফিল্ম না বোঝার জন্য সব থেকে ভালো উপায় হচ্ছে ক্রোনোলজিটা বোঝা। ঘটনার যে ঘটনা প্রবাহ, যে সিকোয়েন্স অফ ইভেন্টটা হচ্ছে সেটা বোঝা। বর্তমান যে টাইম লাইনটা কিষ্কিন্দা কান্ডামে দেখানো হয়েছে সেটা লিনিয়ার ওয়েতে দেখানো হয়েছে, যে অপার্ণা বালামুরালি আর আসিফ আলীর বিয়ে হচ্ছে, তারা তাদের ওই জঙ্গলের মধ্যে বাড়িতে যাচ্ছে, সেখানে হনুমানের উৎপাত। অপার্ণা বালামুরালি তার শ্বশুরকে সন্দেহ করা শুরু করছে, সে আস্তে আস্তে বুঝতে পারছে যে তার আর কি তার শ্বশুরের একটা ডিমেনশিয়া রিলেটেড প্রবলেম আছে, এবং সে খুবই এক্সেন্ট্রিক ওয়েতে আচরণ করে। এবং পাশাপাশি আমরা অন্যান্য রিভিলেশনও দেখতে পাচ্ছি, যেমন আসিফ আলীর আগের যে স্ত্রী সে মারা গেছে ক্যান্সারে, এবং তাদের যে সন্তান ছিল, তাদের যে বাচ্চা ছেলেটা ছিল, সে কিন্তু মিসিং। তো এরকম আমরা ইনফরমেশন গ্র্যাজুয়ালি পেতে থাকছি, এবং এই যে বর্তমান টাইম লাইনের গল্পটা আছে সেটা লিনিয়ার ওয়েতেই বলা। কিন্তু আপনাদেরকে 3 বছর আগের ঘটনা প্রবাহটা ভালো করে বুঝতে হবে এই সিনেমাটার কিন্তু মানে টোটাল পিকচারটা ক্লিয়ার হওয়ার জন্য। 3 বছর আগে কি হচ্ছে? 3 বছর আগে বিজয় রাঘবনের যে ক্যারেক্টারটা আছে, মানে বাবার যে ক্যারেক্টারটা, হি ইজ সাফারিং ফ্রম আর্লি স্টেজেস অফ ডিমেনশিয়া, যেটা 3 বছরে আরো খারাপ হচ্ছে, কারণ ট্রিটমেন্ট হয়নি, সে লুকিয়ে রাখতো, লোকের কথা শুনতো না। তো হি ইজ সাফারিং ফ্রম আর্লি স্টেজেস অফ ডিমেনশিয়া, যেটা তার নাতি মানে আসিফ আলীর ছেলে যে মিসিং, সে প্রথম নোটিস করছে। এবং আসিফ আলীর যে প্রথম স্ত্রী, তার ক্যান্সার, সে কেমোথেরাপি নিচ্ছিলেন তিনি। তো শি ইজ সাফারিং ফ্রম দ্যাট। আসিফ আলী সেখানে অকিউপাইড, এবং এই যে বিজয় রাঘবনের ক্যারেক্টারটা, সে কিন্তু হি ইজ সাফারিং ফ্রম আর্লি স্টেজেস অফ ডিমেনশিয়া। এবং এখানে আমি প্রথম যে ঘটনা প্রবাহ সেটা হচ্ছে মানে এই বাচ্চাটার হাতে দাদুর বন্দুকটা চলে আসছে, এবং সে কি করছে, সে তার মাংকিকে শুট করে দিচ্ছে। এটাতে আমি পরে আসছি এটা কিভাবে হচ্ছে, ধরো এটা কেন হচ্ছে, কারণ কি, তার মা এবং বাবা দুজনেই অকুপাইড। তার মা চূড়ান্তভাবেই অসুস্থ, যেহেতু তার ক্যান্সার হয়েছে, এবং তার বাবা তার মাকে ট্রিটমেন্ট করানোর জন্য অকিউপাইড, এবং তার দাদু কিন্তু ডিমেনশিয়ায় ভোগে। তো তারও কিন্তু তাকে টেক কেয়ার করার মতো কেউ নেই। মানে মানে এবার যা হয়, বাচ্চাদের দিকে নজর না রাখলে তারা দুরন্ত হয়ে যায়, তারা ডাকাবুকো টাইপ হয়ে যায়। এখানে কিন্তু এই বাচ্চাটা সেটাই করছে। সে কি করছে, সে দাদুর থেকে বন্দুকটা নিয়ে
সে কি করছে, সে একটা মাংকিকে শুট করে দিচ্ছে। সেটা অবভিয়াসলি তার ইন্টেনশন ছিল না। বাচ্চারা অনেক সময় বন্দুক হাতে তাক করে ইয়ে করে, সেটা সম্পূর্ণভাবে খেলার চলেই, সে হয়তো খেলার চলেই করেছিল। এটা আমরাও করে থাকি দুর্গাপুজোর সময়, আমরাও ছোটবেলায় ক্যাপ বন্দুক নিয়ে একে অন্যের দিকে তাক করে আর কি ট্রিগার টিপেছি, বাচ্চারা করেই থাকে। বাট যেহেতু এটা রিয়েল বুলেট ছিল, সেটাতে বুলেট ফায়ার হয়ে এই মাংকিটা মারা যাচ্ছে। এই হনুমানটা, সেখানে হনুমানের উপদ্রব ছিল, সেখানে মারা যাচ্ছে। এবার হনুমানের উপদ্রবের আরো একটা কারণ আছে, কারণ এই হনুমানগুলো কিন্তু এর খেলনা চুরি করে নিত। ঠিক আছে, আমরা কিন্তু দেখবেন থ্রু আউট দ্য ফিল্ম বিভিন্ন খেলনা ছড়িয়ে আছে, সেটা দেখা যাচ্ছে। তো বাচ্চারা হয়তো হনুমানের প্রতি রাগ ছিল, তো এইভাবে হচ্ছে ফার্স্ট হনুমানটা মারা যাচ্ছে। এবার সে কি করছে, সে তখন যখন এই হনুমানটা মারা যাচ্ছে, তার দাদু সেটা দেখতে পাচ্ছে এবং বাচ্চাটাকে মারধর করছে। এবার সেই সময় তার এক বন্ধু, যার সাথে সে একটা সময় নকশাল আর কি নকশাল ইনসার্জেন্সিতে যুক্ত ছিল, যে আর কি ওই ঝর্ণার ধারে একটা দোকান টাইপের চালায়, তো সে আসছে এবং সে কি করছে, সে জানে যেহেতু আমাদের ইন্ডিয়াতে অ্যানিমাল হত্যা একটা পানিশেবল অফেন্স এবং সিরিয়াসলি মানে মাল্টিপল চার্জেস হতে পারে, সে কি করছে, সে চুপিচাপ হনুমানটাকে বাড়ি করে দিচ্ছে, সে আর কি ওখানে কবর দিয়ে দিচ্ছে। এইবার কি হচ্ছে, সেটা হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে বিজয় রাঘবনের, তার কিন্তু তখন অলরেডি ডিমেনশিয়া এসে সাফার করছে, সে কিন্তু ওই ইভেন্টটা ভুলে যাচ্ছে। এবার সেই কন্ডিশনটা আরো ওয়ার্স হবে 3 বছর পরে মডার্ন টাইম লাইনে, সেটাতে আমি আসছি। বাট তারপরেও কিন্তু সে সেটা ভুলে যাচ্ছে এবং তার কয়েকদিন পরে আবারও কিন্তু একই ঘটনা ঘটছে। এই আসিফ আলীর ছেলে, সে কি করছে, সে আবার দাদুর কাছ থেকে বন্দুক নিয়ে এসছে। কারণ কি, কারণ সে জানে যে দাদু ভুলে গেছে, দাদু ওই আগের যে ওই হনুমানকে যে ভুল করে গুলি চালিয়ে মারা গেছে, এটা কিন্তু তার দাদুর মনে নেই। তার দাদু আবার ডিমেনশিয়ায় ভুগছে, সে আবার কিন্তু গানটা নিয়ে এসছে। এবার এই গানটা নিয়ে আসার পরে কি হচ্ছে, তার মা দেখতে পেয়েছে এবং দুজনের মধ্যে ধস্তাধস্তিতে বন্দুকটা টানাটানিতে কিন্তু ট্রিগারটা পুল হয়ে যাচ্ছে এবং বাচ্চাটা মারা যাচ্ছে। তারপরে তার মা সুইসাইড অ্যাটেম্প করছে, সেটা অন্য ব্যাপার, এবং তারপরে তো তার মা ক্যান্সারে ইভেন্চুয়ালি মারাই যাচ্ছে। এইবার আমরা আসবো হচ্ছে ফাইনাল পার্টটাতে, যে এই যে লুপটা যেটা বিজয় রাঘবনের ক্যারেক্টারটা যেতে থাকে। দেখুন, আপনাদেরকে দুটো জিনিস বুঝতে হবে। তার 3 বছর আগে যা ডিমেনশিয়া ছিল, এখন কিন্তু তার থেকে ডিমেনশিয়া অনেক বেশি ডিটোরিয়েট করেছে। আমি যদি ফর এক্সাম্পল বলি, আজ থেকে 3 বছর আগে সে যদি ফর এক্সাম্পল যদি 20% ইনফরমেশন সে রিটেন করে নিতে পারতো, 20% মেমোরি সে রিটেন করে নিতে পারতো, এখন সে হয়তো সে 5% পারে। ফর এক্সাম্পল, সে কিছুই মনে রাখতে পারে না। 3 বছর আগে তার কিন্তু কিছু কিছু সিলেক্টিভ মেমোরি তার মধ্যে থেকে গেছে, সে পুরোটা জানে না, কিন্তু সে কিন্তু সিলেক্টিভ মেমোরি সে রিটেন করে নিতে পারতো। এবং সে দেখেছে তার মানে তার স্ত্রী যখন, মানে আসিফ আলীর স্ত্রী যখন আর কি ওই পেন কিলারের ওভারডোজ খেয়ে সুইসাইড করার চেষ্টা করছে এবং আসিফ আলী তাকে নিয়ে হসপিটালে যাচ্ছে, সে দেখছে তার যে আর কি নাতির যে দেহটা আছে সেটা পড়ে আছে। সে সেটাকে কি করছে, সে জায়গাটাকে সাফ করে নাতির বডির সাথে কি করছে আমরা কিন্তু জানি না, সেটা সিনেমাতে দেখায়নি এবং ফ্র্যাঙ্কলি এটা সিনেমা থিমেটিক্যালি ইম্পর্টেন্টও না। সে বডিটাকে কেন গায়েব করছে, কারণ সেটা আমরা একদম লাস্টে গিয়ে দেখতে পাচ্ছি তার ফ্যামিলির সম্মান রক্ষার্থে, কারণ সে বুঝতে পেরেছে তার কিন্তু মানে একটা হত্যা হয়েছে। এবং বারবার করে দেখবেন তার বহু লেখায়, সে তো নোট রাখতো অনেকটাই মেমেন্টোর মতো, মেমেন্টো যেরকম গায়েতে ট্যাটু করতো আর কি, যেটা আমরা গাজনিতেও দেখেছিলাম। এখানে সে আর কি ছোট ছোট স্ক্রিবলস টাইপের নোট লিখে রাখে। সেখানে কিন্তু আমরা একটা জিনিস দেখছিলাম যে 6টা বুলেট 4টেই ফায়ার হয়েছে এবং সেই কারণেই কিন্তু সে ওই নকশাল বন্ধুর কাছে বারবার যেত এবং একই কোয়েশ্চেন করতো, কারণ তার ওই দুটো বন্দুকের বুলেটই কিন্তু তার প্রমাণ যে তার মানে তার নাতি কিন্তু মারা গেছে। কারণ মাংকি কিন্তু একটা গুলিতে মারা গেছিল, একটা বুলেট চলেছিল, তাহলে আর একটা বুলেট কোথায় গেল? এবং এই জিনিসটাই 6টা বুলেট 4 রিমেইনিং, এটা দেখবেন বহুবার অনেক স্ক্রিপচারে আছে এবং এটার কিন্তু এটাই কারণ, সে তার আর কি মানে তার যে নাতি ছিল তার বডিটার সাথে সে আর কি সে তার বডিটা লুকিয়ে ফেলছে, কোথায় আমরা জানি না, ইম্পর্টেন্টও না। তারপরে সে সেটা ভুলে যাচ্ছে এবং গ্র্যাজুয়ালি উইথ টাইম, যেটা প্রথমেই বললাম, এই 3 বছরে কি হচ্ছে, তার যে মেমোরি রিটেন করার ক্যাপাসিটি সেটা আরো কমছে। কারণ কি, ডিমেনশিয়াটা ট্রিটমেন্ট হচ্ছে না বলে ডিমেনশিয়াটা আরো এক্সট্রিম হচ্ছে। ডিমেনশিয়া ট্রিটমেন্ট হয়ও না, মানে ইট গেটস ওয়ার্স এনিওয়ে। তো সেটা তার হচ্ছে, সে আরো কম ইনফরমেশন রিটেন করতে পারছে এবং সে কিন্তু যেহেতু এই যে আর কি তার মানে
তার নাতি মিসিং, এবং তার এই যে বন্দুকে 6টা বুলেটের মধ্যে 2টো নেই, সে কিন্তু বারবার করে ওই লুপে চলে যাচ্ছে। কারণ কি, সে আগের গুলো ভুলে যাচ্ছে, ডিমেনশিয়া আর ওয়ার্স হচ্ছে, সো দ্য ক্যাপাসিটি অফ রিটেইনিং নিউ মেমোরিজ ইজ গেটিং লেস। সে পুরোনো জিনিসও ভুলে যাচ্ছে। সে কিন্তু কনস্ট্যান্টলি ওই লুপ ব্যাক করছে, এবং প্রতিবার লুপ ব্যাক করেই সে বুঝতে পারছে যে কি হয়েছিল, এবং এটাই সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। সে কিন্তু প্রতিবারই বুঝতে পারছিল যে এটা কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এবং আসিফ আলী বা তার বউ, মানে তার প্রথম যে স্ত্রী, যে আর কি ক্যান্সারে মারা গেছে, তাদের হাত দিয়েই কিছু একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এবং ফ্যামিলি রক্ষার স্বার্থে সে কিন্তু কাগজটা পুড়িয়ে দিচ্ছে প্রতিবার। আমরা সায়েন্স ফিকশন সিনেমায় লুপ দেখি, আমার টাইম লুপ নিয়ে একটা কনসেপ্টও আছে, সরি একটা ভিডিও আছে। তো এখানেও কিন্তু একটা নন সাইন্টিফিক লুপ আমরা দেখতে পাচ্ছি, যে একটা ডিমেনশিয়ায় সাফার করা মানুষ, সে তার যে মেমোরির রিটেন করার ক্যাপাসিটি সেটা ক্রমশ কম থেকে মানে একদম মানে ক্ষীণ থেকে ক্ষীণতর হচ্ছে। সে কিন্তু বারবার করে ওই একই জিনিস মানে ইনভেস্টিগেট করে 6টা বুলেটের মধ্যে 2টো কোথায় গেল, সে তার ওই নকশাল বন্ধুর কাছে যাচ্ছে। সে কিন্তু ঘটনাগুলো জোড়া দিয়ে সে প্রতিবার একই কনক্লুশনে আসছে যে তার নাতির কিন্তু মারা গেছিল, এবং সে মানে তার নাতি মারা গেছিল হয় তার ছেলের হাত দিয়ে, নয় তার প্রথম স্ত্রীর হাত দিয়ে, এবং সে কিন্তু ফ্যামিলি রক্ষার স্বার্থে সে কিন্তু কাগজগুলো পুড়িয়ে দিচ্ছে। এবার এখান থেকেই আমরা এই যে বন্দুক, যেটা আমরা এই সিনেমার একদম শুরু থেকে শেষ অবধি দেখতে পেলাম, সেটা কিন্তু এই সিনেমার আমি থিম, এবং এটা দিয়ে আমি শেষ করব, যে এই সিনেমাটার যে সেন্ট্রাল থিম সেটা হচ্ছে মিস হ্যান্ডেলিং অফ পাওয়ার। এই যে ইমেজটা, একটা বানর বা একটা হনুমান একটা বন্দুক নিয়ে বন্দুক হাতে ধরে আছে, এটা কি সিম্বলাইজ করছে? বন্দুক ইজ সিম্বল অফ পাওয়ার, এবং হনুমানটা কি সিম্বলাইজ করছে? একটা পার্সন যে কেপেবল নয় বন্দুকটা হ্যান্ডেল করার জন্য, মানে সামওয়ান হু ইজ নট কেপেবল অফ হ্যান্ডেলিং দ্য পাওয়ার। এবং আপনি দেখুন এই সিনেমার থ্রু আউট কিন্তু এই জিনিসটা দেখানো হয়েছে, যে বন্দুকটা কিন্তু ভুল মানুষের হাতে পড়ছে। প্রথমবার তার নাতির হাতে পড়েছিল, সে খেলার চলে একটা মাংকিকে মেরে দিচ্ছে, তারপরে তার ইয়ের হাতে পড়ছে, তারপরে আর কি তার মানে তার নাতির সাথে তার যে প্রথম আর কি প্রথম বৌমা ছিল, যে আসিফ আলীর প্রথম স্ত্রী, তার ধস্তাধস্তিতে আর কি বাচ্চাটা মারা যাচ্ছে। বারবার করে বন্দুকটা কিন্তু এই যে পাওয়ার ব্যাপারটা, এটা কিন্তু ভুল মানুষের হাতে গিয়ে পড়ছে, এবং সেটার কনসিকোয়েন্সেস কিন্তু খুব বাজে। এবং এই পাওয়ার ডাইনামিক্স এর যে কনসেপ্টটা, এই যে থিমটা, এটা কিন্তু আপনি দেখবেন থ্রু আউট দ্য ফিল্ম প্রেজেন্ট আছে। সিনেমাটা শুরু হচ্ছে কি দিয়ে? ইলেকশনের সময় আর কি সবার বন্দুকগুলোকে কনফিসকেট করা হচ্ছে, পাওয়ার ডাইনামিক্স। এবং এই জিনিসটা কিন্তু আমরা থ্রু আউট দেখতে পাচ্ছি, যে বন্দুকটা যেখানে যখন যখন ভুল মানুষের হাতে পড়ছে, দ্য পাওয়ার ইজ পুট ইন রং হ্যান্ড, তার কনসিকোয়েন্স কিন্তু খুব বাজে। এবং আরো একটা জিনিস এই সিনেমাটা খুব সার্টলি বক্তব্যটা দেওয়া হয়েছে, এবং ভালো সিনেমাতে বক্তব্য সার্টলি থাকে, সেটা হচ্ছে এই যে পপ কালচারস ইনফ্লুয়েন্স অফ ভায়োলেন্স। আপনারা যদি সিনেমাটা খুব ক্লোজলি দেখেন কিষ্কিন্ধা কাণ্ডামে, প্রথম দিকে দেখবেন একটা ট্রেনের সিন আছে, যেখানে আর কি আসিফ আলী বলছে আপার্ণা মানে বালামৌরিকে যে মানে একটা গেম, একটা শুটিং গেম খেলতে খুব ভালোবাসতো। তো এই যে বাচ্চা ছেলেটা, তার এই বন্দুকের প্রতি ফ্যাসিনেশন, এবং কেন সে বারবার করে দাদুর বন্দুকটা লুকিয়ে চুরি করে আনতো, এটা কিন্তু এখান থেকেই আসছে। কারণ সে ওই শুটিং গেমটা খেলতো, হিজ মাইন্ড ওয়াজ কন্ডিশন দ্যাট ওয়ে। এবং এই যে জিনিসটা, এই যে পপ কালচার বা বিশেষ করে ভিডিও গেম মানুষের মানে মনে, বিশেষ করে একটা বাচ্চাদের মনে যারা ইমপ্রেশনেবল এজে থাকে, এটা নিয়ে একটা দুর্দান্ত ডকুমেন্টারি আছে মাইকেল মুরের, বোলিং ফর কলম্বাইন বলে, যেটা 1999-এ যে কলম্বাইন ম্যাসাকার হয়েছিল আর কি, কলম্বাইন স্কুলে আমেরিকার দুজন বন্দুক, আই থিঙ্ক এরিক হ্যারিক্স একজনের নাম ছিল, আরেকজনের নামটা আমার এক্ষুনি মনে করছে না, যে দুজন গানম্যান ছিল, তো তারা প্রচুর মানুষকে হত্যা করে কলম্বাইন স্কুলে, সেটা উপরে ডকুমেন্টারি। এবং সেখানেও কিন্তু এই যে ভিডিও গেম, এই যে ভায়োলেন্ট ভিডিও গেম বা পপ কালচারে যে ভায়োলেন্সটাকে গ্ল্যামারাইজ করা হয় বা নর্মালাইজ করা হয়, সেটা একটা ইমপ্রেশনেবল এজের ওপরে কিভাবে প্রভাব ফেলে মানুষের মনের ওপরে, সেটাকে কিন্তু এক্সপ্লোর করা হয়েছিল। এবং সেই জন্যই কিন্তু এই বাচ্চাটার বন্দুকের প্রতি একটা ফ্যাসিনেশন তৈরি হচ্ছে থ্রু দ্যাট গেম। এবং যেটা বললাম, যে যেহেতু এই পাওয়ারটা, এই বন্দুকটা ভুল হাতে যাচ্ছে, তাহলে কিন্তু মানে পরিণতিটা বাজে হচ্ছে। এবং আরো যেটা বললাম, যে
যেহেতু তার দাদুর ডিমেনশিয়া আছে, অ্যান্ড দ্য ডিমেনশিয়া ইজ গেটিং ওয়ার্স, সে কিন্তু বারবার করে ওই লুপটাতেই পড়তে থাকছে। তো অসম্ভব ভালো একটা সিনেমা হয়েছে, ইট ওয়ার্কস অন বোথ লেভেলস, যেটা বললাম, মানে একদম পুরো টেক্সট লেভেলে যে মিস্ট্রি থ্রিলার সেরিব্রাল ফিল্ম ওই লেভেলেও কাজ করছে, এবং সার্টলি যে সিম্বলিজমস গুলো আছে, যে বক্তব্যগুলো আছে, সেগুলোও খুব ভালোভাবে ওয়ার্ক করছে। তো সিনেমাটা আপনাদের কেমন লাগলো জানান, যারা দেখেননি আমি হাইলি রেকমেন্ড করব সিনেমাটা দেখার, যারা দেখেছেন তারা জানান কেমন লাগলো, আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।